সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজকের আলোচনার বিষয় রাজনীতির উত্তরসূরি। রাজনীতি, একটা দেশ থাকলে রাজনীতি থাকবে। রাজনীতিতে ছেদ পড়ার কোনো অপশন নেই। কখনো না কখনো কেউ না কেউ রাজনীতির হাল ধরবেনই। সেসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের সাথে আরও উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি কৃষিবিদ ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। আপনি খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব বিএনপির, তার জ্যেষ্ঠ পুত্র। জি, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এই অনুষ্ঠানে আসার জন্য। মিজানুর রহমান, আমরা যেই কথা দিয়ে শুরু করছিলাম, রাজনীতির উত্তরসূরি। দাদা চলে গেলে বাবা আসে, বাবা চলে গেলে ছেলে আসে, ছেলে চলে গেলে নাতি আসে। এরকম মানুষের যেমন পরম্পরা আছে, রাজনীতিরও এরকম একটা পরম্পরা আছে। কেউ চলে গেলে কেউ আসবে। এমনই একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। নতুন একটি রাজনৈতিক দল আসছে। শুক্রবার একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বে। জি, সমসাময়িক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের কর্মসূচি। দেখেন, রাজনীতির উত্তরসূরি বলতে দুটো বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। একটা হচ্ছে আমাদের দেশে পরিবারতন্ত্র এটা আছে, এবং পারিবারিকভাবে রাজনীতিতে বংশ পরম্পরায় তারাও স্টেক হোল্ডার হিসাবে দায়িত্ব নিচ্ছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে নতুন ধারার রাজনীতি বাংলাদেশে কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই একটা চিন্তা আমাদের দেশে আছে। যেমন আমরা 1993 সালে গণফোরাম যখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা বলেছিলাম যে সন্ত্রাস, দুর্নীতি এবং কালো টাকা নির্ভর রুগ্ন রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা গণফোরাম প্রতিষ্ঠা করলাম। আমরা দীর্ঘদিন ধরে সেই লড়াই, সংগ্রাম ইত্যাদি করে যাচ্ছি। এবং আমাদের দেশে যে রাজনৈতিক দল, বৃহৎ যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা ক্ষমতায় টিকে থাকার জন্যে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্যে তারা দেখা গিয়েছে রাজনীতিবিদদের মধ্য থেকে তারা জাতীয় সংসদে মনোনয়ন না দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে অধিকাংশ ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যদি দেখেন যে যারা দলের তৃণমূলের নেতাকর্মী, যারা রাজনীতির জন্য জীবনকে উৎসর্গ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখে তারা সরকারি বা বেসরকারি কোনো চাকরিতে না যেয়ে তারা রাজনীতির জন্যে, দেশে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্যে কিংবা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্যে তারা রাজনীতি করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা মনোনয়ন পায় না, কিন্তু যারা টাকার মালিক, ব্যবসায়ী, তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়। সেই জায়গায় রাজনীতিটা চলে গিয়েছিল অরাজনৈতিক এবং ব্যবসায়ীদের হাতে, কালো টাকার মালিকদের হাতে। আজকে আপনি যদি দেখেন সালমান এফ রহমান সহ যারা, তারা কিন্তু রাজনীতির মাঠের মানুষ না। তো এই জায়গার থেকে একটা পরিবর্তনের যে শুভ সূচনা, সেই শুভ সূচনা আমরা করার জন্য 93 সাল থেকে চেষ্টা করেছি। এবং আজকে আপনারা দেখেন যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের ছাত্ররা তারা একটা নতুন রাজনৈতিক দল করবে, এবং যেটা আপনি বললেন যে আগামীকাল তারা তাদের দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা সবসময় বলেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হোক, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সরকারের ছত্রছায়ায়, সরকারের প্রোটোকল নিয়ে কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে ক্ষমতায় যাওয়ার জন্যে যদি কোনো ষড়যন্ত্র, দুর্বিসন্ধ হয়ে থাকে, এটাকে আমরা সমর্থন করি না। গণতান্ত্রিক চর্চায় তারা রাজনীতিতে আসুক এবং আমরা একসাথে একটি সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করব, এটা আমরা তাদেরকে বলতে চাই। সুতরাং আমরা আগেই তাদেরকে বিতর্কিত মন্তব্য না করে, আমরা মনে করি যে তারা এই জুলাই অভ্যুত্থানে সামনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, একটি আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিজম বিদায় করেছে। এই যে সুস্থ ধারা রাজনীতির যে একটা ক্ষেত্র তৈরি হলো, এই জায়গায় তারা একটি রাজনৈতিক দল গঠন করে তারা রাজনীতিতে আসছে, তাদেরকে অভিনন্দন। এবং সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে এই
জুলাই অভ্যুত্থানের পরে একটি গণতান্ত্রিক এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা যাতে আমরা সবাই মিলে কাজে লাগাতে পারি জি, একটি ধন্যবাদ বাংলাদেশ নির্মাণের জন্য। আকবর হোসেন বাবলু, জি, যখন আমরা কথা বলছি বিএনপির একটা বর্ধিত সভা শেষ হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য রেখেছেন। তারাও কিছু ইঙ্গিত করেছেন যে বর্তমান সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, সতর্ক থাকতে হবে। সেই সতর্কতা কি, কেমন? ধন্যবাদ আপনাকে। তা আপনারা জানেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল এ পর্যন্ত বাংলাদেশ যতগুলি দল হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল। কারণ বিএনপিকে বিভিন্নভাবে নানাভাবে বিগত স্বৈরাচারী পতিত শেখ হাসিনা সরকারের সময় থেকে বিভিন্নভাবে বিএনপির ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেরেছি যতই দিন সামনে এগোচ্ছে বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমেনি, বরং বেড়েছে। কারণ এ দলে আমরা গণতান্ত্রিক চর্চা করি এবং আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই সকল ক্ষমতার উৎস মনে করেই আপনারা দেখেছেন যখন ৭৫-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশে কিন্তু গণতন্ত্র ব্যবস্থাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই প্রবর্তন করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা। সেখানে দেশ গড়ার সংকল্পে উনি কিন্তু বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন মতবাদে ডান বাম আমরা যা বলি, তাদেরকে নিয়ে একটা দেশ গড়ার লক্ষ্যে এমন একটা দল গঠন করেছিলেন যাতে তাদেরকে নিয়ে আমরা সমস্ত মতভেদ বলে সামনে এগিয়ে যাই। কিন্তু সেটা দুঃখজনকভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমরা দেখেছি 1981 সনে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে প্রাণ দিতে হলো। তো এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান উনি বারবারই বলেছেন, ইদানিং আপনারা সবাই জানেন, উনি ওনার বক্তব্যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে কোনো ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্কতা কি? আমরা জানি যে এবং দেখতে পাচ্ছি বিগত পতিত ফ্যাসিস্ট মাফিয়া সরকার ওরা কিন্তু পতন হওয়ার পরে থেমে নেই। কারণ রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে, আপনি প্রশাসন বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতিতে বলেন, সর্বক্ষেত্রে কিন্তু তারা তাদের লোক এখনও বহাল তবিয়তে আছে এবং তারা নিশ্চয়ই চাবে না দেশে একটা স্থিতিশীল পরিবেশ আসুক। স্থিতিশীল পরিবেশে আসলে তাদের জন্য অসুবিধা হবে এবং তারা যে কোনো উপায়ে তারা চাচ্ছে একটা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আপনারা খেয়াল করেছেন যে গাজীপুরের যে মেয়র, পতিত সরকারের মেয়র ছিল, সে কিন্তু ঘোষণা এসেছে ঢাকা আমাদেরকে, আমরা দিনে চলতে পারি না, আমরা ওই ঢাকাবাসীকে শান্তিতে থাকতে দেব না। উনি কিন্তু প্রকাশ্যে বলেছেন। অর্থাৎ তারা ঘোষণা দিয়েও বিভিন্নভাবে ঘোষণা দিয়ে প্রশাসনের যারা বিগত সরকারের দোষে ছিল তাদের সহায়তা চাচ্ছে যে দেশে একটা এমন একটা পরিস্থিতি হোক যাতে এদেশে মানুষ সুখে শান্তিতে বা একটা পরিবেশের ভিতরে সুন্দর পরিবেশে থাকতে না পারে। তার জন্যই আজকে বর্ধিত সভায় আমাদের নেতাকর্মী, আমাদের যারা নেতাকর্মী আছেন দলের তৃণমূল নেতাকর্মী থেকে সারা বাংলাদেশ থেকে এসেছে, আপনারা জানেন, অবগত আছেন যে আমাদেরকে সতর্কতার সাথে সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে এই সরকার যেন অতি সত্বর তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট সংস্কার যে তারা বলছে তার জন্য দীর্ঘ সময় না নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনে যেই আসুক তার হাতে ক্ষমতাটা হস্তান্তর করে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার জন্য। ধন্যবাদ মিজানুর মোহাম্মদ রহমান। নির্বাচনে এখনও আলোচনা হচ্ছে পতিত সরকার নিয়ে, কিন্তু এখন যারা আছে বা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা কেমন হবে? দেখেন, রাজনীতিতে যে দলগুলো আছে
অংশগ্রহণমূলক নির্বাচন একটা জিনিস, আর একটা হচ্ছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, এইটা হচ্ছে একটা বিষয়। কারণ আমরা এ পর্যন্ত কয়েকটি তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখিনি বা আমরা পাইনি। অনেক দলই অংশগ্রহণ করে। সরকার গত 2024 কিংবা 18 আপনারা দেখেছেন যে তার আগের নির্বাচনেও আমরা যখন এই নির্বাচনগুলো বয়কট করেছি তখন টাকা দিয়ে বিভিন্ন দলকে নিয়ে যাওয়া হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন দেখানো হয়েছে, কিন্তু নির্বাচনগুলো আদতেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। এই জন্যে এই যে অভ্যুত্থানের পরে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি হয়েছে, আমরা সব রাজনৈতিক দলগুলো বলছি, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সাথেও আমরা অনেকবার দেখা করেছি। আমরা তাদেরকেও বলেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, যাতে গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, এটা আমাদের দাবি। তো এখন এই সরকার নির্বাচন দেবে ডিসেম্বরে, এরকম একটি কথা তারা বলেছে, যদিও আমরা বলেছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে, তো তারা এটুকু বলেছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিবেন। এখন যেই দলগুলো এখন রাজনীতির মাঠে আছে, আমরা আশা করি যে বর্তমান সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন এবং এটা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। কিন্তু আমাদের একটা সংশয় আছে। সেই সংশয়টা কি, নির্বাচন করতে হলে সরকারের যে আইন শৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার যারা থাকবেন নির্বাচনের সঙ্গে দায়িত্বে, তারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। কারণ আপনি যদি সম্প্রতি এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা সব রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছি যে আপনি কঠোর হন এবং কঠোর হাতে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করেন বা পুনরুদ্ধার করেন, জনগণের শান্তি শৃঙ্খলা জানমালের নিরাপত্তা এটা নিশ্চিত করেন। এটা তো হলো আগে, এরপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে দেখি যে এই সরকার বারবার চেষ্টা করেও তারা পারছে না। বিশেষ করে যৌথ বাহিনী মাঠে দেওয়া হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে এবং যে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এগুলো তো হচ্ছেই, এর সাথে সম্প্রতি যে চাঁদাবাজ এবং ছিনতাইকারী যেভাবে দৌরাত্ম আমরা লক্ষ্য করেছি। আপনি যদি দেখেন যে ঘর থেকে মানুষ বেরোলেও তার নিরাপত্তা দিতে পারছে না, তারপরে ঘরের মধ্যে একটা মানুষ নিরাপদে থাকতে পারছেন না। এই জায়গায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে সরকার করবে? সরকারকে তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন যে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আসলে কি সন্দেহের অবকাশ আছে? নিরপেক্ষতা নিয়ে সন্দেহ না, সন্দেহ হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এই যে দেশের যে সরকারের যে প্রশাসন, এই প্রশাসন নিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা কতটা করতে পারবেন। কারণ এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারলেন না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারলেন না, সিন্ডিকেট ভাঙতে পারলেন না, ডলার সংকটের সেইভাবে তারা যেটুকু করা দরকার সেই উন্নতিটা করতে পারছেন না। এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই যে আমাদের দেশের যে পুলিশ বাহিনী বা যৌথ বাহিনী এখন মাঠে আছে, তারাও তো এটা করতে পারছে না। আপনি দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সবাই দাবি করছে, তো উনি তো মাঠে নামছেন, এটা ওনাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু ওনার বাহিনীকে সচেষ্ট করার জন্য যা যা করার দরকার সেগুলো তো উনি করতে পারছেন না। এই জায়গায় তো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দায়টা তো এড়াতে পারেন না। কারণ আপনি একটি সরকারের দায়িত্ব নিয়েছেন, কিন্তু সেই দায়িত্বটা আপনি যথাযথভাবে পালন করতে পারছেন না। সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা আইন শৃঙ্খলা স্মরণকালে সবচেয়ে ধস নেমে গিয়েছে। জি, আসবো আপনার কাছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই। দেখুন, বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হচ্ছে, অবশ্যই সেটা অনেক ভঙ্গুর অবস্থায় আছে, কিন্তু
এর সাথে যদি আমরা বিগত পতিত সরকারের তুলনা করি, তা আমি বলবো বিগত পতিত সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অনেক গুণে খারাপ ছিল। তো এখন যেটা হচ্ছে, দেশে একটা ভঙ্গুর পরিস্থিতি। আমি আগেই বলেছি আমার বক্তব্যে যে যারা পতিত সরকারের দোসররা তারা নানাভাবে চেষ্টা করবে এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বেশ কয়েকদিন যাবৎ বেশ কিছু ছিনতাইকারী, তারপরে যারা ডাকাতি করছে তারা ধরা পড়ছে এবং জনগণ কিন্তু আইন নিজে হাতে তুলে নিচ্ছে। কিন্তু তাদের মানে বাহ্যিক যে গেট আপটা যদি খেয়াল করেন দেখতে পারবেন তাদের চুলের কাটিং, চেহারা, যেখানে ধরা পড়ছে একই রকম, মানে একই গোত্রের মনে হচ্ছে। তো এর দ্বারা এটা বিশ্বাস করার অবকাশ আছে যে বিশেষ উদ্দেশ্যে তাদেরকে নামানো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য, এবং সেটা পরিকল্পিতভাবে এই অন্তর্বর্তী সরকারকে একটা ব্যর্থ সরকার প্রমাণ করার জন্য, যাতে দেশের সামনে আরেকটু অরাজক পরিবেশ আসে, সেই জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করছে। এখন কথা হচ্ছে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার মিজান ভাইয়ের কথার সাথে আমি কিছুটা একমত যে কঠোর হতে হবে। যাকে দিয়ে যেখানে কাজে লাগানো যায় সেখানে সেভাবে কাজে লাগাতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অনেক ধাপ প্রতিঘাত পার হয়ে উনি সারা দুনিয়া একটা সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসাবে প্রমাণিত হয়েছে। কিন্তু আমার বিশ্বাস উনি একা কিছু করতে পারবেন না, তাকে সহযোগিতা করতে হবে, এবং সেই সহযোগিতা করার জন্য আমাদেরকে এমন লোকদেরকে সঠিক জায়গা বসাতে হবে যাদেরকে দিয়ে, যারা বয়স হলে তারুণ্য উদ্যম থাকবে, যে কোনো জিনিস একটা মানে তড়িৎ সিদ্ধান্ত। এবং আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া উচিত কোনো তুলনামূলকভাবে একটু তরুণ ব্যক্তিত্ব, এবং তার যদি ব্যাকগ্রাউন্ড পুলিশের থাকে সেক্ষেত্রে যদি উনি আসতো এই পজিশনে থাকতো, আমার মনে হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতি হতো। আর কঠোর ব্যবস্থার কোনো বিকল্প নাই, সে যেই হোক। আর যে জিনিসটা আসলে একটা জিনিস আমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, আমরা পূর্বেও দেখেছি 111-এর সময়, অন্যান্য সময় সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তখন আমরা দেখেছি রাস্তাঘাটে আপনার বাসের লাইন ঠিক করা সহ সব জায়গায় কি তড়িৎ গতিতে সেনাবাহিনী কিন্তু ব্যবস্থা নেয়। কী বলে যে জিনিসটা, যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তখন তারা যে ব্যবস্থা নিত মানুষ কিন্তু সেটা সায় দিত এবং খুব সুন্দর পরিবেশ। লাইনে দাঁড়িয়ে সব কিছু, আমরা যদি ক্যান্টনমেন্ট এলাকায় যাই দেখবেন সবাই আইন কানুন এগুলো মেনে চলে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে 2 মাস বা 3 মাস হয়ে গেলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, কিন্তু তাদের কোনো কর্মতৎপরতা দেখা যাচ্ছে না। তো এটা একটু জনগণের মনে প্রশ্ন উঠে, সেনাবাহিনীকে ইচ্ছাকৃতভাবে বসিয়ে রাখা হয়েছে কিনা, তাদেরকে ইচ্ছাকৃতভাবে মানে কোনো কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা। আমি এটা শুধু মানিগঞ্জ না, সব ক্ষেত্রে দেখছি অনেক অন্যায়, অনেক কিছু ঘটছে। আপনি রাস্তাঘাট ব্লক করে রাস্তায় করে রাখছে, কিন্তু সেনাবাহিনী পাশ দিয়ে যাচ্ছে, কিচ্ছু বলছে না। এটা কেন? এটা আমার মনে হয় বিষয়, এটা আমার ব্যক্তিগত মতামত বা অন্যান্য, যেটা তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না কোনো বিশেষ কারণে, বা বিশেষভাবে তাদেরকে বলা হয়েছে তোমরা আচ্ছা চুপচাপ থাকো। বা আচ্ছা, আসবো আপনার কাছে মিজানুর রহমান। সেনাবাহিনীর বিষয় যখন আসলোই, সেনাবাহিনীর প্রধান একটা কথা বলেছেন পরশু, অনেকগুলো বিষয়ে কথা বলেছেন তিনি। অনৈক্য হলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন কথাও বলেছেন। অনৈক্যর আলামত কি দেখেছেন আপনি? আসলে দেখেন, আমরা জুলাই অভ্যুত্থানে সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সব আমরা এক কাতারে চলে আসছিলাম। গত সরকারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানে আমরা সবাই 5 তারিখে এক হয়ে গেলাম, এবং 8 তারিখে যখন সরকার শপথ নিল, সেই অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করলাম এবং সরকারকে সাপোর্ট দিলাম। এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ
একতা আমরা লক্ষ্য করলাম, কিন্তু ক্রমশ সেই রাজনৈতিক দলের মধ্যে একতাটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো এই কারণে সেনাপ্রধান যেটা বলেছেন যে একটা বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে এবং সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা সেই সময় ছিল। আপনারা জানেন যে 5 তারিখে যখন শেখ হাসিনা মানে তার ক্ষমতার থেকে উৎখাত হয় এবং সে দেশ ত্যাগ করে, সেই সময় সেনাবাহিনী একটা বড় ভূমিকা রেখেছিল। সেনাবাহিনী কিন্তু নিজের থেকে কোনো ক্ষমতা গ্রহণ করে নাই এবং দেশে যাতে অস্থিতিশীল পরিবেশ না হয় তারা ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে 5 তারিখের আগে আমরা যে প্রেক্ষাপট দেখেছি যে সে সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে চেয়েছিল। যখন পুলিশ এবং র্যাবকে দিয়ে গুলি করে পাখির মতো মারার পরেও এই ছাত্র জনতাকে দমন করা যাচ্ছিল না, তখন তার শেষ অস্ত্র ছিল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে, কিন্তু সেনাবাহিনী এই সরকারের ফাঁদে পা দেয়নি এবং জনগণের কাতারে তারা দাঁড়িয়ে গিয়েছিল এবং তাদের বক্তব্য ছিল, আমরা যেটা শুনেছি, যে সেনাবাহিনীর কাজ হচ্ছে জি রাষ্ট্রকে পাহারা দেয়া এবং রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করা, জনগণের বিপক্ষে যাওয়া না। এটা কিন্তু বর্তমান সেনাপ্রধান সেটা প্রমাণ করেছিলেন। সেই প্রেক্ষাপটে ওনারা যেভাবে ঝুঁকি নিয়ে একটা ফ্যাসিজম চলে যাওয়ার পরে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সরকারের দায়িত্বে থাকা এবং তার অধীনে তারা মাঠে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, অথচ আমরা যারা রাজনীতি করছি আমাদের মধ্যে যেমন হানাহানি, আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো দায়িত্ব পালন করছি না, বরং যৌথ বাহিনীর সামনেই আমরা হুঙ্কার দিয়ে আমরা আন্দোলনের নামে কিংবা মব জাস্টিস আমরা করছি, ভাঙচুর করছি, লুটপাট করছি। তো এইটা যখন হচ্ছে তখন তো সেনাবাহিনী সেখানে দাঁড়িয়ে থাকছে। আপনি যখন দেখবেন যে এই যে কিছুদিন আগে যে ভাঙচুর হলো সেখানে যৌথ বাহিনী গিয়েছে, তারা নীরব, কারণ সেখানে গেলেই তাদের সাথে মারামারি হবে। তো মারামারি যখন হবে তখন তারা সেখানে এই মুখোমুখি হয়নি, তারা পিছিয়ে আসছে। এই জন্য জেনারেল ওয়াকার যে কথাটা বলেছেন যে আমরা একটা অনৈক্য যেটা তৈরি হচ্ছে এটা আমাদের দেশের জন্যে একেবারেই ক্ষতিকর একটা অবস্থা। কারণ স্বাধীনতার সার্বভৌম রক্ষা করতে হলে এখনকার যে অবস্থায় আমাদের সকল রাজনৈতিক দলকে 5ই আগস্টে আমরা যেরকম ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ঐক্যবদ্ধ আমাদের থাকাটা জরুরি এবং এই মেসেজটাই তিনি আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে খন্দকার আকবর হোসেন বাবলু। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, আসলে তাদের মধ্যে তো প্রতিদ্বন্দ্বিতাও হবে, আগামী নির্বাচনে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, আর সেই প্রতিদ্বন্দ্বিতার জন্য এক ধরনের ঐক্য দরকার, মানে খেলাটা লেভেল প্লেয়িং হবে এমন, কিন্তু তাদের মধ্যে জেতার মনোবাসনাটাও থাকবে, তাই না? তাহলে এখানে কি আমরা ওই ঐক্যের কথা এখানে মিলিয়ে নিতে পারি? আসলে যে জিনিসটা আমরা বুঝতে পারি যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, সুষ্ঠু সুন্দর প্রতিযোগিতা। কারণ বিএনপি যেমন গণতান্ত্রিক দল, তেমন আমরাও চাই আমরা যখন নির্বাচন করব এটার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আপনারা দেখেছেন আমাদের সিনিয়র নেতারা ওনারা বিভিন্নভাবে বলেছেন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো ইয়েতে নির্বাচনে যেতে চাই না। তো ঐক্যের ব্যাপারটা যে জিনিসটা আছে, আমাদের এখন যে বেশিরভাগই অনৈক্যের কথা বলা হচ্ছে, কিন্তু এটা দেখা যায় আমরা ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় এটা নিয়ে আমরা উত্তেজনা তৈরি করি। কে কি কথা বলল, কে একটা ছোট পয়েন্ট বলল, সেটা নিয়ে দেখা যায় এটা হেডলাইন হয়ে যায়। বা যারা বললাম যে তাদের ষড়যন্ত্র থেমে নেই, আমাদের ভিতরে চেষ্টা করছে, আমরা যে দলের হোক না কেন এক এক দলের এক একভাবে কথাবার্তা বলবে, নীতি নির্ধারণের পর্যায়ে আছে, কিন্তু সেটাকে কোট করে যখন আমরা এটাকে উদ্দেশ্য প্রণীতভাবে, যেমন আমি যে একটা কথা বললাম আপনাদের সামনে সেনাবাহিনী নিয়ে, দেখা গেল আমার খণ্ডিত বক্তব্যটা এটাকে প্রচার করলো। এমন হতে পারে সেই খণ্ডিত বক্তব্যটাকে কোট করে যখন প্রচার হবে দেখা যাবে যে আমি হয়তো বা আমার বক্তব্যটা সম্পূর্ণভাবে অন্যদিকে ধাবিত হবে।
ঠিক সেইভাবে দেখা যাবে যে আমাদের দলে দেখা যায় যে আমাদের দলে যারা বক্তব্য দেন বা অন্য দলের যারা বক্তব্য দেন, তাদের খণ্ডিত বক্তব্য যখন সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে আসে বা ইলেকট্রনিক মিডিয়াতে আসে, সেটা নিয়ে অনৈক্যর সৃষ্টি হয়। তা আমাদের সে ব্যাপারে সজাগ থাকতে হবে, বিশেষ করে আমাদের মতো তৃণমূল নেতাকর্মী সহ অন্যের যে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ ওই পতিত সরকারের উদ্দেশ্যে একটা যে কোনোভাবে আমাদের ভিতরে একটা অনৈক্য সৃষ্টি করে আমরা যেন নিজেদের ভিতরে ওই অনৈক্য নিয়ে সারাক্ষণ থাকি। এই সুযোগে কেন তৃতীয় পক্ষ একটা শক্তি এসে অনৈক্যের কথা বলে বা আমাদেরকে রাজনীতিবিদরা ব্যর্থ এই কথাটাই করে আমাদেরকে সেই আগের মতো 111-এর মতো আর একটা পরিবেশ সৃষ্টি করতে চায়। আমাদেরকে শেষ করতে হচ্ছে। কৃষিবিদ ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, আপনাকে ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।